দেখুন, আমার নিজের মনে হয়েছে অনেক কিছু শিখিয়েছেন স্বামীজি। আবারও বলছি, কিছুদিন আগে আগরতলা আমাদের যে ত্রিপুরা আশ্রম আছে, সেখানে পূজনীয় মহারাজ আমাকে ডেকেছিলেন। সেখানে আমি এরকম ভক্ত সম্মেলন হয়েছিল, একটি বিষয়ে আলোচনা করেছিলাম, হাউ টু প্র্যাকটিস বিবেকানন্দ। দেখুন, স্বামীজি পড়া আমরা অনেকে পড়ছি, স্বামীজির জীবন নিয়ে আলোচনা হচ্ছে। এখন তো খুব সুবিধে হয়েছে, তো আপনাদের এই ইউটিউব বা ফেসবুক অনেক আলোচনা শোনা যায়, আপনারা শুনছেনও, খুব ভালো। আমাদের শাস্ত্রে 3টি পদ্ধতির কথা বলে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তো শ্রবণ হচ্ছে অনেক কিছু, আমরা হয়তো একটু একটু ভাবছিও, কিন্তু স্বামীজি এই যে বসে আছেন, ঠাকুরমার স্বামীজি, এরা নিশ্চয়ই, তারা তো একেবারে অবতার, তার সঙ্গী, তারা পূজা নিশ্চয়ই আমরা তাদের করব। কিন্তু আপনাদেরকে বিনম্র অনুরোধ, শুধু পূজা করে কিন্তু থেমে গেলে হবে না। স্বামীজি তিনি ছিলেন ভীষণ প্রায়োগিক, হি ওয়াজ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। তাই শুধুমাত্র তাদেরকে ওই পূজার আসনে বসিয়ে দিলে হবে না। মহারাজ উপস্থিত হয়েছেন। তাই তাদেরকে আমরা দেখুন জীবনে কতটা আনতে পারবো, সেইটা আমাদের কাছে একটা খুব বড় পরীক্ষা। তাই প্রাসঙ্গিকতার পাশাপাশি স্বামীজির যে 2-3টি দিক আমি উল্লেখ করব, তাতে একটু যেন আমরা চেষ্টা করতে পারি যে স্বামীজিকে আমরা জীবনে কি করে আনব। আবার বলছি, স্বামী বিবেকানন্দ তো শুধু প্রাসঙ্গিক বললে হবে না। প্রাসঙ্গিক মানে আজকের দিনেও তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, শুধু এইটুকু চিন্তন করে থেমে গেলে হবে না। দেখুন, আসুন আমরা যদি একটু চেষ্টা করতে পারি, কয়েকটি দিক আমরা জীবনে চর্চায় কি করে আনব। আমার নিজের মনে হয়েছে, এইরকমভাবে ভাবি, অনেক জিনিস স্বামীজি শিখিয়েছেন। দেখুন, তার মধ্যে প্রথম, বিবেকানন্দ আমাদের একটা বাঁচার মন্ত্র দিয়েছেন, বাঁচার মন্ত্র। দ্বিতীয়, বিবেকানন্দ আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। তৃতীয়, বিবেকানন্দ আমাদের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। কি বললাম? এক, তিনি আমাদের বাঁচার মন্ত্র দিয়েছেন। দ্বিতীয়, দেশ বা জাতিকে ভালোবাসতে শিখিয়েছেন। আর তার বাইরে থার্ড ডাইমেনশন আমাদের শিখিয়েছেন কি করে মানুষকে ভালোবাসতে হয়, শুধু দেশকে নয়, মানুষকে ভালোবাসতে হয়। আজ আমার আলোচনা যে সীমিত সময় এই 3টি অভিমুখে চলবে। প্রথম বললাম বাঁচার মন্ত্র। আচ্ছা, বাঁচা মানে কি? স্বামীজি একবার তার শিষ্যকে বলছেন যে, দেখছিস নে, পূব আকাশে অরুণোদয় হয়েছে, এবং তাকে খুব সাহস দিয়ে বলছেন, যখন পৃথিবীতে এসেছিস একটা দাগ রেখে যা। এই বাঁচা কি? আমরা শাস্ত্রে জানি যে অনেক রকমের বাঁচা আছে, জীবনের অনেক উদ্দেশ্য আছে। উত্তরায়ণ মার্গ, দক্ষিণায়ন মার্গ। আর এক ধরনের মানুষ জায়স্ব মৃয়স্ব বলে, মানুষ জন্ম হচ্ছে আর মারা যাচ্ছে। তার বাইরে উপনিষদ বলছেন যে তৃতীয়, চতুর্থ, তারা জ্ঞান পথের অন্বেষণ করে। পরীক্ষা লোকান কর্মচিতান স নির্বেদ মায়া অকৃতকৃতেন তদ বিজ্ঞার্থম সগুরুমেবাভিঘচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠা। একটা যথার্থ জ্ঞান, একটা মিনিংফুল বাঁচা। এখন স্বামীজি আমাদের সেই জীবনের একটা সদর্থক মিনিং দিয়েছেন। এটা বুঝতে গেলে প্রথমে দেখুন, স্বামীজিকে একটু চোখের সামনে থেকে দেখা যাক কিরম ছিল তার চেহারা। মোটামুটি যা পাওয়া যাচ্ছে যে ওই 5 ফুট 8, 8.5 ইঞ্চি ছিল তার উচ্চতা, আর একেবারে
দৃঢ় মল্লযোদ্ধার মতো শরীর ছিল তার, প্রচণ্ড ভালো এক্সারসাইজ করতেন আর রীতিমতো কুস্তি করতেন, শরীরচর্চা, খেলাধুলা। কলকাতাতে তখন এই হেগেলকুঁড়েতে অম্বুগুহর আখড়া ছিল, এরকম অনেক জায়গায় স্বামীজি শরীরচর্চা করতেন, কুস্তি লড়তেন। তার ডিটারমিন বলতেন আমার তাতারি চোয়াল। স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্তের বর্ণনা থেকে আমরা পাচ্ছি, বলছেন স্বামীজি বলতেন আমার তাতারি চোয়াল। আর এইরকম একটা শরীর। আরেকটা ছিল তার অসাধারণ মেধা, সেই মেধার কথা হয়তো দু একটা আসবে, একবারে শুনে শুনে মুখস্থ হয়ে যেত ছোটবেলা থেকে। আর অসাধারণ সঙ্গীত, গান। জীবনকে আমরা যদি খুব অবজেক্টিভলি দেখি, এই বিবেকানন্দকে আমার খুব ভালো লাগে, খুব ছোটবেলা থেকে আমার এই বিবেকানন্দ খুব প্রিয়, যিনি আমাদের চোখের সামনে একটা এইরকম তার অপূর্ব সুন্দর অবয়ব মূর্তি, তার সেই সঙ্গে তার একটা অদ্ভুত পজিটিভ মেন্টালিটি, পার্সোনালিটি, এই নিয়ে আমাদের সামনে তিনি উপস্থিত। এবং তাকে যারা দেখেছেন সেই অবস্থায় এরকম বর্ণনা রয়েছে, স্বামীজির বন্ধু ছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। তো তিনি বিখ্যাত দার্শনিক, পাশ্চাত্যেও খুব নাম যশ ছিল। তো ব্রজেনশীলের লেখা আছে সুন্দর ইংরেজি লেখা, তো সেটা এরকম বলছেন, তিনি প্রেরণাদিব্য এক বোহেমিয়ানের মতো। বলছেন এই সামাজিক সম্মেলনের মধ্যমণি, বন্ধুদের প্রাণ আর প্রেরণাদিব্য বোহেমিয়ান, এরকম লিখেছেন ব্রজেনশীল। তাকে ছোটবেলায় একজন জিজ্ঞাসা করেছিল যে তিনি কি হতে চান। স্বামীজি এত ঘোড়ায় চড়তে ভালোবাসতেন, বলতেন আমি কোচওয়ান হতে চাই। বিশ্বনাথ দত্ত তার এই জ্যেষ্ঠ পুত্রকে একটি সুন্দর সাদা বর্মি ঘোড়া উপহার দিয়েছিলেন। স্বামীজি সেই কলকাতার রাস্তায় ছুটে যেতেন ওই ঘোড়ার ওপর। এর অনেক পরে যখন বিবেকানন্দের অনেক পরবর্তীকালে তিনি বিবেকানন্দ, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, এ তো নরেন্দ্রনাথের জীবনের কথা। বিশ্ববিখ্যাত বিবেকানন্দকে আলমোড়াতে আর এক তদানীন্তন বিখ্যাত বাঙালি মনীষী অশ্বিনী কুমার দত্ত, তিনি ঘোড়ায় চড়তে দেখেছেন। ভেরি ইন্টারেস্টিং। যখন আমেরিকাতে গেছেন, সেই মেটাকাপ স্টেশন, সেখানে কেথ স্যানবর্ন দেখছেন যে এক অসাধারণ সুন্দর তার এই দীপ্ত চেহারা, একটা বিরাট বইয়ের সম্ভার তার সঙ্গে। ওই মেটাকাপ স্টেশনে দেখছেন স্যানবর্ন যে বলছেন হি ইজ ক্যারিং বডেলিয়ান লাইব্রেরি, যেন একটা লাইব্রেরি নিয়ে তিনি তার সঙ্গে ঘুরছেন। তাকে দেখে পাশ্চাত্যের লোকেরা, কেন আমি এই স্বামীজির বর্ণনা দিচ্ছি দেখুন, এই যে প্রথমে বললাম বাঁচার অর্থ, তার একদিক থেকে তিনি নির্মোহ সন্ন্যাসী, তিনি অখণ্ডের ঋষি, দেহ তার কাছে, দেহের ঊর্ধ্বে যাওয়া তার মূল কথা, সাধনা। আবার অন্যদিকে কি কি অসাধারণ এই জীবনকে ভালোবাসা, তাহলেই বুঝতে পারবো। এখন বিদেশে যখন তিনি গেছেন, তাকে গিয়ে দেখে অনেকে অবাক হয়ে গেছে, বলছেন যে ইনি ভারতবর্ষ থেকে আগত কোনো রাজকুমার নাকি, এত সুন্দর। এই হচ্ছেন স্বামীজি। এবং তিনি কি দিয়ে গেছেন দেখুন আমাদের, একেবারে আরেকটা তার মধ্যে দারুণ ছিল, সেটা হচ্ছে খুব স্পোর্টসম্যান ছিলেন। স্পোর্টসম্যান মানে এই যে বললাম, তিনি যে শুধু খেলাধুলা করতেন, খুব শরীরচর্চা করতেন তাই নয়, তিনি তার এই স্পোর্টসম্যানশিপটা তার ছিল। একজন যথার্থ স্পোর্টসম্যান সে কি করে, সে কিন্তু জীবনে জেতা এবং হারা দুটোকে সমানভাবে নেয়, রাইট স্পিরিট, এবং নিজের সবসময় বেস্ট জিনিসটা সেটা দেয়। স্বামীজির ক্ষেত্রে আমরা দেখেছি এই একটা অসাধারণ তার মানসিকতা ছিল। এবং তিনি কীরকম বলছেন দেখুন, স্বামীজি বলছেন মানুষকে তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়া, এই হচ্ছে বাঁচার মন্ত্র। তার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়া। বলছেন যুবকদের উদ্দেশ্য করে খুব সুন্দর বলছেন, এটা যেন সবারই কথা, আমাদের সবার উদ্দেশ্যে।
বলছেন তোমাদের কাছে আমার এই বক্তব্য, স্বামীজির এই কথাটা জানেন, একটু আমি দেশের প্রসঙ্গে যখন বলবো সেইখানে আসব, এটা অগ্নিযুগে একবারে মন্ত্রের মতো ফিরত। তিনি যুবকদের বলছেন যে গীতা পাঠের চেয়ে অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে। তারপর বলছেন আমি তোমাদের ভালোবাসি, তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো করে বুঝবে। এবং আমাদের মন্ত্র দিচ্ছেন, দেখুন বলছেন জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এই হচ্ছে লাইফ। দিস ইজ হাউ স্বামীজি টট আস হাউ টু লিভ। বলছেন say I can drink the ocean, at my wish the mountain will crumble up. এই মন্ত্র যেন আমাদের জাগিয়ে তোলে, বাঁচিয়ে তোলে। এক অসাধারণ লেখক লিখছেন যে তিনি যেন সেই হোমার, ইলিয়াড, অডিসির যুগ থেকে এসে পড়েছিলেন তদানীন্তন ভারতবর্ষে, যেখানে যেখানে দেখছেন শক্তির একেবারে শক্তি নেই, একটা বিজিত হতমান পরাজিত জাতি, এত শক্তির হীনতা, আর তিনি সেইখানে যেন একটা বিরাট শক্তি নিয়ে এসে দেখে দুঃখ পাচ্ছেন, এই এত নির্বীর্য সেই অবস্থা দেখে। হ্যাঁ, বলছেন নেগেটিভ আইডিয়া যখন স্বামীজি দেখছেন খুব রেগে যেতেন। বলছেন ওরে নেই নেই করে কি কুকুর বেড়াল হয়ে যাবি নাকি, কার নেই কিসের নেই, হ্যাঁ নায়ামাত্মা বলহীনে ন লভ্য। বলছেন ওই যে দিনাহীনা ভাব, ও আমার মাথায় দেখলে বজ্র মারে, আমরা শাক্ত মায়ের ছেলে, এইরকম মন্ত্র দিচ্ছেন। বলছেন অ্যাভেলাঞ্চের মতন দুনিয়ার ওপর ঝাঁপিয়ে পড়, দুনিয়া ফেটে যাক চরচর করে, এই মন্ত্র। শক্তি, এই যে শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু, দেখুন তিনি আমাদের এই শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। জীবনে বাঁচার মন্ত্র এই মন্ত্র, শক্তি এবং এই জীবন। এবং আরও কয়েকটা কথা স্বামীজি খুব সুন্দরভাবে বলে যাচ্ছেন আমাদের জন্য। বলছেন তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। বলছেন কি, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, এই যে গুডনেস, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, এটা আমাদের দেশ বা জাতিকে যেন ছেয়ে ফেলেছে। স্বামীজি বলছেন এক জায়গায়, ওই যে কানে কানে গুজোগুজি করা, এ মহাপাপ। অর্থাৎ when we criticize others, একজন বিখ্যাত একটা কথা আছে যে when we point out our index finger to anyone, we have to remember that other three fingers, they are directed to us. আমরা কারোর দিকে যখন আঙুল তুলছি, এই বাকি তিনটে আঙুল কিন্তু আমাদের দিকে আছে। হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, আর যারা ভালো হতে চায় বা ভালো করতে চায় তাদের সহায়তা করা, এইগুলো হচ্ছে স্বামীজির কথা। এবং দেখুন একটা সত্যি সত্যি আমরা আমাদের জীবনটাকে যদি খুব অর্থবহ করে তুলতে হয়, সুন্দর করতে হয়, তাহলে কিন্তু এর যথেষ্ট গুরুত্ব আছে। এবং আর যেটা সবথেকে বড় জিনিস স্বামীজি বলেছেন, মানুষের জীবন কি, তিনি বিখ্যাত সেই নিবেদিতাকে লেখা চিঠি, সেখানে বলছেন আমার যে আইডিয়া সেটাকে কয়েকটা শব্দবন্ধে বলা যেতে পারে। সেটি হচ্ছে কি, মানুষের মধ্যে যে দেবত্ব তার উদ্বোধন, তিনি যেন আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেটিকে জাগাতে এলেন, তার জীবনে বাণীতে সাধনায় জোর দিয়ে বললেন রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই হচ্ছেন স্বামীজির প্রথম দিক, যা আমি বলেছিলাম যে তিনি আমাদের একটা অদ্ভুত বাঁচার মন্ত্র দিয়েছেন। আরও একটা গুরুত্বপূর্ণ এখানে অ্যাড করতেই হবে, না বললে নয়, কেননা যার ওপর দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিত্তি করে আমাদের এই রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন, তার যে আদর্শ যাই বলুন, এটি স্বামীজি পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে। সেই বিখ্যাত ঘটনা কিছুক্ষণ আগে জ্ঞানী বরানন্দজি তার আলোচনায় আমরা শুনছিলাম, তিনি সুন্দরভাবে বলছিলেন এই বৈষ্ণব তত্ত্বের কথা। গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি এই তত্ত্বের আলোচনার সময় একটি কথা শুনেছিলেন, শিবজ্ঞানে জীবসেবা। শিবজ্ঞানে জীবসেবা, এই তত্ত্বটিকে বিবেকানন্দ কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে গেলেন। ওই তত্ত্বটিকে খুব সুন্দর করে তার একটি আধুনিক ভাষায় তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন। এই বিশেষ তত্ত্বটিকে আপনাদের সকলের জানা, আরেকবার আবৃত্তি করছি। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর। এবং রামকৃষ্ণ মঠ এবং মিশন, এটি আমার নিজের মনে হয় গোটা মানবতাকে দেওয়া, গোটা পৃথিবীকে দেওয়া স্বামী বিবেকানন্দের একটি অন্যতম শ্রেষ্ঠ উপহার। ভাবুন, স্বামীজি যে সংঘের কল্পনা করেছিলেন, তার পাশ্চাত্য ভক্তদের কাছে একবার বলেই ফেলেছিলেন যে আমি এই অর্গানাইজেশন বা সংগঠন বা সংঘ, তার প্রেমে পড়েছি। অর্গানাইজেশন, এই যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই দূর একটা এত বছরের শতাব্দী পূর্বে, আজকে কিন্তু সেই জন্যেই কিন্তু আমরা আজকে এখানে সবাই সমবেত হয়ে আছি। দ্যাটস দ্য রিজন উই আর হিয়ার টুডে। এবং এই যে তার মূল কথাটি কি ছিল, স্বামীজি বলছেন খুব সুন্দর, মানে বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃত করে আপনাদের বলছি। কিমর্থ্যম কাস্য কামায়া শরীরম অনুসঞ্জরেত। বলছেন এই শুধুমাত্র একদিকে তার এই বাঁচার আনন্দ, একদিকে দৃঢ় শরীর, দৃঢ় মন, এবং জীবনকে সদর্থক করে তোলা। আবার আরেকদিকে দেখুন লিখছেন কিমর্থ্যম কাস্য কামায়া শরীরম অনুসঞ্জরেত বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। এই হচ্ছে স্বামীজির মন্ত্র। এবং খুব একেবারে জোর দিয়ে বলছেন কিন্যাম রোদিসি সখে ত্বয়ি সর্বশক্তি আমন্ত্রয়স্ব ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদ অখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। এই হচ্ছেন বিবেকানন্দ। এবং এই যে শিবজ্ঞানে জীবসেবা, এই যে মূল কথা বলছেন, দেখুন আমরা যখন কোনো মানুষকে সেবা করি, আমাদের মধ্যে সেটা হচ্ছে প্রথম ধাপ। কর্মযোগে খুব সুন্দর করে স্বামী যেটা বলেছেন যে প্রথম টেস্ট হচ্ছে কর্মযোগের, আমরা কত নিঃস্বার্থপর হতে পারছি, আমাদের মধ্যে থেকে স্বার্থপরতা কত দূরে চলে যাচ্ছে। আর শিবজ্ঞানে জীবসেবা এটা তার থেকে অনেক ওপরে। যখন আমরা কোনো সেবা যে কাউকে করছি, এটা সবাই আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা যখন সেবা করছি তখন এই বুদ্ধিটা যেন থাকে যে আমি মানুষ সেবা করছি, মানুষকে নয়, এটি যেন আমার ভগবানকে সেবা করছি। কেন? এই যে মহারাজ কিছুক্ষণ আগে বলছেন যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের যথার্থ বৈঠকখানা। শ্রীরামকৃষ্ণদেব আমাদের মনে করিয়ে দিচ্ছেন, বলছেন মানুষ কি কম গা, মানুষ কি কম, যে চোখ বুঝলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। অর্থাৎ ভগবানকে যদি সেবা করতে হয়, এই জীবন্ত মানুষে কি তার সেবা হয় না? স্বামীজির প্রমোদদাস মিত্রকে লেখা চিঠি তো এরকম খুব সুন্দর সুন্দর ব্যাপার রয়েছে, তিনি এই জিনিসটাকে খুব আইডিয়ালাইজ করেছেন। তাই এই বুদ্ধিতে যদি আমরা সেবা করতে পারি, তাহলে সেই সেবা কিন্তু সেবা থাকছে না, সেই সেবা উপনীত হচ্ছে পূজায়। এবং এই যে পূজা, এই সেবা একেবারে সরাসরি আমাদের জীবনের যে উদ্দেশ্য সেই দিকে সরাসরি নিয়ে চলে যাবে। ভগবান ভগবদ্গীতায় আমরা শুনি, তিনি বলছেন যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। আমরা দেখুন যখন এই নিষ্কাম কর্মের কথা আসছে, এই যে সেবা, এই যথার্থ সেবা, এর মধ্যে দিয়ে কিন্তু শিবজ্ঞানে জীবসেবা আমাদের জীবনের যে যা উদ্দেশ্য সেটি কিন্তু চরিতার্থ হতে পারে। এই হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে স্বামীজি মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন, ভুল বললাম, দেশকে, দেশের কথা একটু বলি, এ বললে শেষ হবে না। আমরা ভারতবর্ষের, এটা নিয়ে অনেক বইপত্র রয়েছে, আলোচনাও রয়েছে, যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের যে সশস্ত্র বিপ্লব সংগঠিত হয়েছিল এক সময়, আপনারা সবাই জানেন, এর পশ্চাতে কিন্তু স্বামীজির একটা বিরাট ভূমিকা ছিল। অনেক বিপ্লবী, যেমন ধরুন খুব বিখ্যাত যদুগোপাল ঘোষ ছিলেন, হরিকুমার চক্রবর্তী, এদের কথা থেকে আমরা পরিষ্কার জানতে পারি যে তারা কিন্তু পরিষ্কার বলছেন যে স্বামীজির এই যে কথা বাণীর কত গভীর প্রভাব ছিল। দুটো একটা উদাহরণ খালি দেব আপনাদের, তাহলেই বোঝা যাবে। স্বামীজি গেছেন 1901-এ বাংলাদেশে, সেখানে স্বামীজিকে ঢাকাতে ওই স্টেশনে বিরাট উন্মাদনা তাকে নিয়ে। এরপরে স্বামীজি জগন্নাথ কলেজে দুটো বক্তৃতা দিচ্ছেন ইংরেজিতে,
এবং সেইখানে অনেকে রয়েছেন, শ্রীমন্ত পাল এরকম আরও অনেক লোকজন রয়েছেন, তারা শুনছেন এবং তার কথা শুনে এত লোকজন উদ্দীপ্ত, যুবকদের তিনি, আপনারা সেই বর্ণনা আছে পড়বেন, তিনি এত যুবকদের উদ্দীপ্ত করছেন, তার কিছুদিন পরেই তৈরি হলো মুক্তি সংঘ বলে একটি অর্গানাইজেশন। এবং আপনারা জানেন যে 1902 সালে কলকাতাতে এপ্রিল মাসে স্থাপিত হয়েছিল অনুশীলন সমিতি, এবং এই মুক্তি সংঘ বাংলাদেশে পরবর্তীকালে সেটাই কিন্তু রূপ নেয় বেঙ্গল ভলেন্টিয়ার্স। ব্রহ্মবান্ধব উপাধ্যায় খুব বিখ্যাত মানুষ, তিনি প্রায় স্বামীজির প্রায় সমসাময়িক ছিলেন। তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে, একটা সুন্দর উক্তি আছে সেখানে তিনি বলছেন যে বিবেকানন্দ যেন ছিল একবারে সে একটা আগ্নেয়গিরির মতো, সেখান থেকে একটা স্পার্ক, একটা স্ফুলিঙ্গ আমার জীবনে এসে পড়েছিল এবং সেটা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এবং সময়ের অভাব, তাই খুব মূল পয়েন্টগুলো আপনাদের বলছি। অনেক বই রয়েছে, এখন নতুন বই বেশ কিছু বেরিয়েছে। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট যা দেখা যাচ্ছে এই সময়, সেই সময় দেখা যাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু খুব একেবারে পরিষ্কার নজর রাখছিল সেই সময় রামকৃষ্ণ মঠ মিশনের ওপর, যে তার গতিবিধি কি, অ্যাক্টিভিটি কি, এবং কারা স্বামীজির কাছাকাছি খুব আসছেন। স্বামীজির শরীর চলে গেল 1902 সালের জুলাই মাসে। ঠিক তার 3 সপ্তাহ আগে ঋষি অরবিন্দর ভাই বারিন ঘোষ পুনা থেকে একটা বিরাট দল এসেছিল, তারা স্বামীজির সঙ্গে দেখা করে যায়। এবং অনুশীলন সমিতি যখন চলছে এই সময় সখারাম গণেশ দেউস্কর থেকে শুরু করে কলকাতায় ভগিনী নিবেদিতা, শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি, এরা কিন্তু রীতিমতো ক্লাস নিচ্ছেন। এবং শ্যামজি কৃষ্ণ বর্মা, এদের সঙ্গেও স্বামীজির খুব ঘনিষ্ঠতা, এবং সেই হীরাম ম্যাক্সিমের কথা আপনারা জানেন, হ্যাঁ, স্বামীজির সঙ্গে তার বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একবারে সশস্ত্র ভারতবর্ষের যে বিপ্লব, এটি কিন্তু স্বামীজির বিরাট প্রভাব ছিল। একটি ঘটনা, সম্ভবত এটা হরিকুমার চক্রবর্তীর স্মৃতিকথায় রয়েছে। ঢাকা, সেই সময় ঢাকা সেন্ট্রাল জেল, সেখানে রোনাল্ডসে এসেছেন। তিনি এসে তাকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি বিবেকানন্দ পড়ো, তোমরা কি স্বামীজির ভাবে, তোমরা কি ভাবিত? অর্থাৎ এই জায়গাটা স্বামীজি আমাদের ভীষণভাবে দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। দেখুন, দেশের স্বাধীনতা, দেশকে, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এটি তার একটা খুব বড় শিক্ষা। এবং অনেক পণ্ডিত তারা পরবর্তীকালে বিবেকানন্দের এই ন্যাশনালিস্টিক আইডিয়া, তাকে বলেছেন যে বিবেকানন্দ দ্য ফাদার অফ স্পিরিচুয়াল ন্যাশনালিজম। এই নিয়ে অনেক লেখা রয়েছে। যেমন ধরুন, এই এখন বন্দে মাতরমের 150 বছর চলছে। 1875 বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল, এইসব গান লেখা হয়েছিল। কিন্তু স্বামীজি যখন বলতেন, রমেশচন্দ্র মজুমদার এরা বলেছেন, স্বামীজি যখন এই ইন্ডিয়া শব্দটা উচ্চারণ করতেন, মাই কান্ট্রিম্যান, তখন কিন্তু তার এই ভাবনাটার মধ্যে একটা বিরাট সামগ্রিক ভারতবর্ষের চিত্র অসাধারণভাবে ফুটে উঠত। এই যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব মাঝে মাঝে এই স্বামীজির স্বদেশ মন্ত্র ছাত্রদের নিয়ে আবৃত্তি করি। এটি একবারে যথার্থ। স্বামী যখন বলছেন, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, হ্যাঁ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ইত্যাদি ইত্যাদি, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। এই যে একদম দ্য স্পিরিট অফ রিয়েল ন্যাশনালিজম, এইটা কিন্তু তার কথায়, তার ভাষণে একবারে ফুটে উঠত। ভারতবর্ষ একবারে সত্যি সত্যিই তিনি এই ভাবটাকে প্রকাশ করতেন। নিবেদিতা তার এরকম লেখায় বলেছেন যে তিনি যেন একটা ভারতবর্ষের ঘনীভূত প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তার চিন্তায়, চেতনায়। এবং স্বামীজির লেখা পড়লে দেখবেন তিনি কীরকমভাবে যারা দেশের সেবায় কাজ করছিলেন তাদেরকে কীরকমভাবে উদ্দীপ্ত করতেন, হ্যাঁ, যা দেশের স্বাধীনতায়, ভারতবর্ষের কল্যাণে তারা যেন নিজেদের নিয়োজিত করতে পারে, এরকম তাদেরকে উদ্দীপ্ত করছেন। বলছেন, পরস্যাপহারীদের তোরা তাড়িয়ে দে, হ্যাঁ, পরাধীন জাতির ভবিষ্যৎ নেই, ইত্যাদি ইত্যাদি, ভীমা রণরঙ্গিনীর সন্তান তোরা। এবং সেটা হচ্ছে স্বাধীনতার একটা দিক, স্বাধীনতার যারা মুক্তিযুদ্ধের সৈনিক তাদের জন্য। আর দেশের যে হিত, দেশের যে মঙ্গল, তার জন্য স্বামীজির বিরাট পরিকল্পনা, এটা আপনারা জানেন। এবং সেইটিকে বাস্তবায়ন করা,
বিপ্লব একদিকে, আরেকদিকে হচ্ছে দেশের কল্যাণ বা দেশের উন্নতি। ওই যে তিনি বলেছিলেন ভারতের কল্যাণ আমার কল্যাণ, আমরা যেন সবাই বলতে পারি, তার জন্য তার বিরাট পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনাগুলোর যা বাস্তবায়ন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রামকৃষ্ণ মঠ মিশন সহ আরও অনেক সংস্থা, অনেক মানুষ ব্যক্তিগতভাবে তারা কিন্তু স্বামীজির এই আইডিয়াটাকে একদম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বা প্রতিফলিত করার জন্য কাজ করে চলেছেন। আমি একটা সময় দক্ষিণ ভারতবর্ষে ছিলাম আমার সংঘ জীবনের শুরুতে, তামিলনাড়ুতে। আমি ওখানে এরকম বেশ কিছু দেখেছি। বিশেষ করে আপনারাও অনেকে দেখেছেন একনাথজি রানাড়ে, এই যে বিবেকানন্দ কেন্দ্র, তারাও খুব সুন্দর কাজ করছেন এই স্বামীজির এই দেশ গঠনের, জাতি গঠনের এই জায়গাটি নিয়ে। শেষ যে অংশে আমি প্রবেশ করব সেটি হচ্ছে এই যে আপনাদের বলেছিলাম মানুষকে ভালোবাসা। স্বামীজির কথা হচ্ছিল যে ঠাকুরকে সম্বন্ধে স্বামীজিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ওয়াজ লাভ পার্সনিফাইড। স্বামীজিকেও কিন্তু তার এই গভীর ভালোবাসাতে তার সতীর্থরা, মানে তার স্কুল কলেজ জীবনে, পরবর্তীকালে তার গুরু ভাইরা, তার শিষ্যরা, শিষ্য শিষ্যারা যারা স্বামীজির সংস্পর্শে এসেছিলেন, তারা কিন্তু এই গভীর ভালোবাসার যে প্রকাশ, এই স্পর্শ তারা অনুভব করেছিলেন। অনেক উদাহরণ দেয়া যায়, একটি দুটি ঘটনার কথা খালি বললেই আপনারা বুঝতে পারবেন। এটি তুরিয়ানন্দজি দেখেছিলেন যে ওই বলরাম বসুর বাড়িতে স্বামীজি পাদচারণা করছেন, মুখটা ভীষণ গম্ভীর, এত গম্ভীর, তিনি ওই একটা ভজন গাইছেন, দর্দ না জানে কই, ঘায়েল কি খত ঘায়েল জানে আর না জানে কই। হরি মহারাজ লিখছেন যে তিনি যেন দেখতে পাচ্ছেন যে স্বামীজির হৃদয়টা, বলছেন একটা যেন প্রকাণ্ড কড়াই, তাতে এই যে গোটা পৃথিবীর মানুষের দুঃখ দুর্দশা মোচন করার জন্য যেন একটা মলম তৈরি হচ্ছে। তিনি এত গভীরভাবে মানুষের জন্য ভাবতে পারতেন, মানুষের কথা চিন্তা করতে পারতেন। এবং এই ভালোবাসা দিয়ে কিন্তু তিনি একটা বিরাট, এই যে শ্রী শ্রী মায়ের কথা রয়েছে, মা বলছেন যে ভালোবাসায় গড়ে উঠেছে ঠাকুরের সংসার। এই যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা এবং স্বামীজির মধ্যে দিয়েও কিন্তু এটা অনেকে অনুভব করেছেন। একটি মর্মস্পর্শী ঘটনার কথা বলছি। এই ভালোবাসা তার অনেকটা উত্তরাধিকারও বটে। তখন তিনি নরেন্দ্রনাথ, তার পিতৃবিয়োগ হয়েছে, আপনারা জানেন। সেই সময় তার জীবনে একটা খুব টার্ময়েল, একটা সন্ধিক্ষণ, চতুর্দিকে একবারে প্রতিকূল পরিস্থিতি। তার পিতা অত্যন্ত সজ্জন এবং ধনী পণ্ডিত মানুষ ছিলেন। হঠাৎ করে চলে যাওয়ার ফলে গোটা পরিবারটা একটা অসুবিধার মুখে পড়ে যায়, টাকা পয়সা ইত্যাদি সব দিক থেকে। কিন্তু প্রচণ্ড একটা ডিগনিটি ছিল। স্বামীজি বলছেন সেই সময় কোনো দিন জানতাম যে বাড়িতে খাবার নেই, আমি নিমন্ত্রণ আছে বলে, বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে বলে চলে যেতাম। একদিন একটা ঘটনা, শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, ঠাকুর জানেন যে কি হয়েছে। তো অন্নদা গুহকে ঠাকুর বলছেন যেন যে নরেন্দ্রের এখন পিতৃবিয়োগ হয়েছে, ওর বন্ধুরা যদি ওকে সাহায্য করে খুব ভালো হয়। তো এইবার যেই অন্নদা গুহ চলে গেছেন, ভাবিকালের বিবেকানন্দ তো তিনি খুব বিরক্ত হয়েছেন, যেন ঠাকুরকে বলছে কে আপনাকে ওরকম করে বলেছিল আমার জন্য সাহায্য চাইবার জন্য। তো শ্রীরামকৃষ্ণদেব এত ভালোবাসতেন, ঠাকুর কেঁদে ফেলেছেন, বলছেন ওরে লরেন, তুই কি জানিস না তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। এই যে ভালোবাসা দেখুন, এই ভালোবাসায় কিন্তু তিনি সবাইকে বেঁধেছিলেন ঠাকুর। নরেন্দ্রনাথ বলছেন যে একমাত্র ঠাকুরই ভালোবাসিতেন এবং ভালোবাসিতে জানিতেন। এটা সাধক জীবনের কথা। সংসারের অপর সব লোকে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে, এইগুলো সেই সময়কার কথা। এবং এই যে লাভ পার্সনিফাইড, স্বামীজি বলেছেন, স্বামীজির যারা পরবর্তীকালে যারা শিষ্য ছিলেন তারাও স্বামীজির কাছ থেকে একই রকমের ভালোবাসার স্পর্শ অনুভব করেছেন। এই হরি মহারাজের কথা বলছিলাম, তিনি কিছুতেই বিদেশে যেতে চাইবেন না। স্বামীজির এই ভালোবাসার আহ্বানে তিনি চলে গেলেন। শশী মহারাজ একেবারে স্বামীজি নিজে তার সম্বন্ধে বলছেন যে শশী কীরকম জাগিয়ে বসে থাকে। তিনি ঠাকুরের সেবা পূজা ছেড়ে কোথাও যেতে চাননি। কিন্তু দেখুন দক্ষিণ ভারতবর্ষে যে বিরাট শ্রীরামকৃষ্ণ আন্দোলন, ভাবান্দোলন শুরু হলো, শশী মহারাজ কিন্তু স্বামীজির এই সপ্রেম আহ্বানে সেখানে গেলেন।
এবং স্বামীজির একজন শিষ্যের কথা দিয়ে আমি শেষ করব। তার নাম স্বামী সদানন্দ, হ্যাঁ, গুপ্ত মহারাজ। তিনিও এই স্বামীজির এই কথা খুব মানে তার শেষ জীবনে খুব আবেগ ভরে বলতেন। একবার ওই রকম হয়েছিল, তিনি খুব অসুস্থ। আপনারা সেই ঘটনা নিশ্চয়ই জানেন। তিনি খুব উচ্চপদস্থ সরকারি অফিসার ছিলেন, সেটি হালস্টারের রেল স্টেশন মাস্টার। তো হঠাৎ করে বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয় এবং তার এই যে একটা অদ্ভুত শক্তিশালী ব্যক্তিত্ব, স্বামীজিকে তিনি তার ঘরে নিয়ে যান এবং তারপর স্বামীজির সেই ব্যক্তিত্বের প্রভাবে খুব ইন্টারেস্টিং তিনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। তো গুপ্ত মহারাজের সঙ্গে স্বামীজির সেই পর্বের ইন্টারাকশানগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কখনো স্বামীজি তুই গুপ্ত আমার পায়ের বেড়ি হলি বলে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। এগুলো গুপ্ত মহারাজ বলতেন যে আমি চলে গিয়েছিলাম কিছুটা, তারপর ভাবলাম তুই যা বোকা হবা, তুই আবার কোথায় কি করি বলে আবার তিনি ফিরে আসছেন। একটি খুব মর্মস্পর্শী ঘটনার কথা এইখানে উনি উল্লেখ করেছেন। বলছেন তিনি তখন একটু অসুস্থ হয়েছেন, তখন স্বামীজি তাকে ওই কাঁধে করে কখনো বা ঘোড়ার পিঠে বসিয়ে, বা একবার এমন হয়েছিল তার জুতা সেটি তিনি তার কাঁধে বহন করেছিলেন। তো গুপ্ত মহারাজ পরে বলতেন উল্টা সমঝলি রাম, হ্যাঁ, তিনি গুরু হয়ে তিনি আমার পাদুকা বহন করলেন, সাধে কি তাকে গুরু করি। এবং তিনি বলতেন ওরে আমি সেই আননোন বিবেকানন্দের চালা, আমরা দুজনে পথে পথে ঘুরতাম, ভিক্ষা করে খেতাম। এবং লাস্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ, তোদের আমেরিকান গ্ল্যামার দেখে আসেনি, আমি নরেন দত্তর পিড়িতে পড়ে এসেছি। আবারও বলছি, হি ওয়াজ অল লাভ। এই যে ভালোবাসা, ঠাকুর সম্বন্ধে বলা হলো লাভ পার্সনিফাইড, কিন্তু গুপ্ত হি ওয়াজ অল লাভ। এই ভালোবাসা কিন্তু কি করে মানুষকে ভালোবাসতে হয় তার মন্ত্রও স্বামীজি আমাদের দিয়েছেন। এই ভালোবাসা কি করে বাড়ে? খুব স্বাভাবিক, এটার মধ্যে কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে এই যে আমাদের জীবনের যা উদ্দেশ্য, এই যে যা বলা হলো, আসলে মানুষের মধ্যেই ভগবানের যথার্থ প্রকাশ। তাই ভগবানকে ভালোবাসলেই সেটা কিন্তু মানুষকে ভালোবাসার দিকে এগিয়ে যাবে, বা উল্টোটাও, মানুষকে ভালোবাসলে সেটা আমাদের ঈশ্বর প্রেমের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই হলেন আমাদের বিবেকানন্দ, এবং খুব ভালোভাবেই বুঝতে পারছেন তিনি আজকে কেন প্রাসঙ্গিক। তার কাছ থেকে আমরা জীবনের বাঁচার মন্ত্র পাবো, তার কাছ থেকে আমরা দেশ জাতিকে ভালোবাসার মন্ত্র পাবো, এবং সর্বোপরি ভগবানকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা তথা ভগবানকে ভালোবাসার মন্ত্র পাবো। স্বামীজির রাতুল চরণে প্রার্থনা, তার আশীর্বাদ আমাদের সকলের ওপরে শতধা বর্ষিত হোক। ধন্যবাদ, নমস্কার।